আসসালামু আলাইকুম। আমি আহসান আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমি কথা বলবো স্যাম্পলিং টেকনিক্স নিয়ে। তাহলে শুরু করা যাক। স্যাম্পলিং টেকনিক্সগুলো বোঝার আগে আমাদের প্রথমে কিছু টার্মিনোলজি সম্পর্কে ধারণা থাকতে হবে। তো প্রথমে দেখি পপুলেশন এবং স্যাম্পল এই দুটো কী জিনিস। তো পপুলেশন হচ্ছে একটা কমপ্লিট সেট অফ অল দ্য এলিমেন্টস যাদেরকে নিয়ে আমি কাজ করতে যাচ্ছি এবং যাদেরকে নিয়ে আমার পুরো রিসার্চ হচ্ছে বা গবেষণা হচ্ছে, সেই লিস্টটা হচ্ছে আমাদের পপুলেশন। সো সেটা হতে পারে অনেকগুলো ঘটনা, হতে পারে অনেকগুলো মানুষ, হতে পারে যে অনেকগুলো এক্সপেরিমেন্ট। ইট ক্যান বি এনিথিং। মেইন কথা হচ্ছে যে যত ধরনের পসিবল এলিমেন্ট হতে পারে সবগুলোই হচ্ছে আমাদের পপুলেশন। যেমন আমি যদি এরকম একটা সিনারিও চিন্তা করি যে আমরা জানতে চাই যে প্যারাসিটামল, হ্যাঁ জাস্ট এটা এক্সাম্পলের জন্য বলা হচ্ছে যে প্যারাসিটামল সে আসলে কোভিড-19 যে জ্বর হয় সেই জ্বরটাকে কমাইতে আসলে কাজ করে কিনা কম্পেয়ার টু প্লাসেবো। সো প্লাসেবো মানে হচ্ছে অনেকটা আটার দলা, এটা আসলে কোনো ট্যাবলেট না বা ওষুধ না, যদি এভাবে চিন্তা করতে পারেন ওষুধের মতোই, বাট তার আসলে কোনো ওষুধের গুণাবলী নাই, এরকমভাবে চিন্তা করেন। সো একজন অসুস্থ মানুষকে একটা প্ল্যাসিবো দেওয়া হলো, আর একজন অসুস্থ মানুষকে একটা অ্যাকচুয়াল প্যারাসিটামল দেওয়া হলো। দেন হয়তো তাদের মাঝে আসলেই কোনো ডিফারেন্স হচ্ছে কিনা সেটা আমরা জানতে চাচ্ছি। সো এই ধরনের একটা এক্সপেরিমেন্ট যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের পপুলেশনটা হচ্ছে অল দ্য পিপল, মানে সব ধরনের মানুষ যাদের আসলে কোভিড-19 আমরা টেস্ট করে পজিটিভ পেয়েছি। সো লেটস সে আমি কোনো একটা মাসে গবেষণা করতে চাচ্ছি এবং সেই মাসে যত মানুষ কোভিড-19 কারণে জ্বরে আক্রান্ত হয়েছিল, রাইট, সবাই হচ্ছে আমার সেই পপুলেশন। এখন যদি আমরা একটা রিয়েল সিনারিও চিন্তা করি যে আমরা কি আসলেই এই সব মানুষের কাছে পৌঁছাতে পারবো এই প্যারাসিটামলটা আসলে কাজ করে কিনা সেটা জানার জন্য। সো না, রিয়েলিস্টিকলি চিন্তা করলে পপুলেশন আমরা যদি কাভার করতে যাই সেটা মোটামুটি একটা অসম্ভব ব্যাপার হবে। আমাদের আসলে কখনো এত সময় থাকে না, এত অর্থ থাকে না যে পপুলেশন নিয়ে গবেষণা করবে। সো সেই কারণে দেখা যায় যে আমরা স্যাম্পল নিয়ে কাজ করি। এটা এরকম যে আমরা তো কোটি কোটি মানুষের কাছে যাচ্ছি না, আমরা ইন্ডিভিজুয়াল 300 জনের কাছে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা দেখতেছি যে সেটা ট্রায়াল ক্রাইটেরিয়া মেট করে কিনা এবং তারা আসলে সেখানে পার্টিসিপেট করতে রাজি কিনা। সো এই বেসিসে হচ্ছে আমরা এই গবেষণাটা চালাবো। তো এই যে আমরা স্যাম্পলিংটা করলাম, এই টোটাল স্যাম্পলিং প্রসেসটা ভালো হইতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে আমাদের গবেষণার রেজাল্ট কিছুটা ভুলভাল হওয়ার চান্স আছে। সো একটা ভালো স্যাম্পলিং প্রসেস কখন বলবো? সো ওই স্যাম্পলের যে ক্যারেক্টারিস্টিক্স, এইমাত্র আমি যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম, তো সেখানে যে 300 জনকে আমরা নিচ্ছি সেই 300 জনের মাঝে এমন হতে হবে যে সেখানে মেল থাকবে, ফিমেল থাকবে, কিছু শিশু থাকবে, সব ধরনের এডুকেশন লেভেলের মানুষ থাকতে পারে, তাদের লাইফস্টাইল বিভিন্ন রকম হইতে পারে। সো এখানে মোটামুটি সব ধরনের মানুষ যেন কাভার করে এই স্যাম্পলটা সেই ধরনের হইতে হবে। সো সেটাই বললাম যে দ্য স্যাম্পলস ক্যারেক্টারিস্টিক্স শুড ক্লোজলি রিজেম্বল দোজ অফ দ্য পপুলেশন। সো টোটাল পপুলেশনে অনেক ধরনের মানুষ থাকে, সো এই স্যাম্পলের মাঝেও সেই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। সো আমি তো মানুষ নিয়ে কথা বলতেছি, এখানে মানুষ না হয়ে কোনো একটা ফসল হতে পারে, যে ফসলের গুণাবলী দেখতে চাচ্ছি, সারের কারণে কীভাবে চেঞ্জ হচ্ছে। সো সেখানে ওই ফসলটার বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট থাকা উচিত, আদারওয়াইজ দেখা যাবে যে সমস্যা হচ্ছে। সো মূল কথা হচ্ছে যে পপুলেশনটাকে যেন এই স্যাম্পলটা রিপ্রেজেন্ট করে। সো স্যাম্পলটাকে পপুলেশনের একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট হইতে হবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে যে এই যে আমরা যে স্যাম্পলটা নিচ্ছি সেটার সাইজ মোটামুটি বড় হতে হবে। যেমন আমরা 1 কোটি মানুষ নিয়ে কাজ করতে পারতেছি না, কারণ 1 কোটি মানুষের কাছে হয়তো যাওয়া পসিবল না। সো 1 কোটি হচ্ছে আমাদের পপুলেশন সাইজ। সো এই 1 কোটি পপুলেশন কাছে না যেতে পারার কারণে আমাকে অ্যাটলিস্ট একটা লার্জ পপুলেশনের কাছে যাইতে হবে যেন তারা মোটামুটি পুরা ভেরিয়েশনটা কাভার করে। সো আমি যদি 1 কোটি মানুষের কাছে না গিয়ে মাত্র 10 জনের থেকে ডেটা নিয়ে আসি, সেটা মোটামুটি একটা মানে আনরিলায়েবল রেজাল্ট দিবে, এটা বোঝাই যায়। সো আমাদের রেজাল্টটা অনেকটা আনএক্সেপ্টেবল হবে, সেটা আসলে ভ্যালিড হবে না, এরকমভাবে চিন্তা করাই যায়। সো স্যাম্পল সাইজটা মোটামুটি ভালো হইতে হবে, যত বড় নেওয়া যায় স্যাম্পল সাইজ তত ভালো। তারপর হচ্ছে আমাদের যে স্যাম্পলিংটা হচ্ছে, যে আমরা যে পপুলেশন থেকে একটা একটা করে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতেছি, সেই প্রত্যেকটা সিলেকশনের পেছনে একটা প্রবাবিলিটি অ্যাসাইন থাকা লাগবে।
সো এটা বলতে গিয়ে আরেকটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে এই স্যাম্পলিং টেকনিকটা অ্যাকচুয়ালি দুই ধরনের। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, আরেকটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। এখানে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকটা বেশি পাওয়ারফুল, এটার ভ্যালিডিটি বেশি। সো আমরা যখন কোনো একটা গবেষণা করব, যে ডেটা নিয়ে কাজ করতে যাব, সেই ডেটাটা যেন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে কালেক্ট করা হয়, সেটা মাথায় রাখতে হবে। যদিও ইন জেনারেল দেখা যায় বিভিন্ন কনস্ট্যান্টের কারণে আসলে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক অ্যাপ্লাই করা যায় না, তবে যেন করা যায় সেই চেষ্টাটাই মাথায় রাখতে হবে। তো এটাই বলছিলাম যে সিলেকশন অফ ইচ স্যাম্পলিং ইউনিট ইজ ডান র্যান্ডমলি উইথ নন জিরো প্রবাবিলিটি। সো এইখানে র্যান্ডমলি কথাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ যদি আমার র্যান্ডমনেস না থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আমি যাকে ইচ্ছা তাকে নিচ্ছি, এবং সেটা করার কারণে একটা বায়াস কিন্তু চলে আসবে, যেটাকে সিলেকশন বায়াস বলা হয়। এবং ফাইনালি হচ্ছে স্যাম্পলিং ফ্রেম শুড বি কমপ্লিট অ্যান্ড আপ টু ডেট। সেখানে স্যাম্পলিং ফ্রেম জিনিসটা কি? সো স্যাম্পলিং ফ্রেম হচ্ছে যেই লিস্ট থেকে আমরা র্যান্ডমলি ওই অবজারভেশনগুলোকে সিলেক্ট করতেছি। যেমন পরের এক্সাম্পলটায় আসি। সো এখানে যদি দেখেন, এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এটা একটা স্যাম্পলিং টেকনিক। সো এই টেকনিকের একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিলেকশনের প্রবাবিলিটি হচ্ছে সমান। এবং আমরা যদি দেখি এখানে এই যে লিস্টটা আমরা দেখতেছি 1 থেকে 20 পর্যন্ত, 1 2 3 4 5। সো এখানে আমাদের হাতে টোটাল 20টা বল আছে। সো এই 20টা বলের যে লিস্ট, এইটাই যদি আমাদের পপুলেশন হয়, সো এই লিস্টটাই হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রেম। সেই পপুলেশনের যে একটা লিস্ট আমাদের হাতে আছে, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারবো যে এইটা হচ্ছে 11 নম্বর বল, এটা হচ্ছে 9 নম্বর বল। সো এই যে আইডি, প্রত্যেকটা অবজারভেশনের সাথে একটা করে আইডি অ্যাসাইন করা আছে, এটার লিস্টেই হচ্ছে স্যাম্পলিং ফ্রেম। সো যে ফ্রেম থেকে আমরা স্যাম্পলিং করে থাকি সেটাই হচ্ছে স্যাম্পলিং ফ্রেম। সো এইটাই ছিল এই বিষয়টা, যে এইটা হচ্ছে কমপ্লিট হইতে হবে। সো এমন হওয়া যাবে না যে ধরেন আমাদের বাংলাদেশের যদি চিন্তা করেন যে একটা ন্যাশনাল আইডি ডেটাবেস, সো এই ডেটাবেসটা কমপ্লিট থাকতে হবে। সো 18 বছরের বেশি সবার সব ধরনের ইনফরমেশন এই ডেটাবেসে থাকা লাগবে। সো আমি যদি ধরেন কোনো একজন আইডি খুঁজলাম সেই ডেটাবেসে, সেখানে খুঁজে দেখলাম যে তার ব্লাড গ্রুপ কী, আমি যদি সেটা না পাই, তার মানে হচ্ছে সেই স্যাম্পলিং ফ্রেমটা ইনকমপ্লিট। এখন আমার রিসার্চের উদ্দেশ্য যদি ব্লাড গ্রুপ রিলেটেড কোনো কিছু হয়, এবং আমি যদি এই লিস্ট থেকে ব্লাড গ্রুপটাই না পাই, সেক্ষেত্রে এটা একটা ইনকমপ্লিট স্যাম্পলিং ফ্রেম। আর আপ টু ডেট মানে হচ্ছে যে এটা তো স্বাভাবিক যে আমার এই স্যাম্পলিং ফ্রেমটা যদি আপ টু ডেট না হয়, লেটস সে কোনো একজন মানুষের এনআইডির সাথে যদি কখনো ধরেন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন রিলেটেড থাকতো, সো তার এই ইনফরমেশনটা যদি 10 বছর আগে আপডেট হয়, এটা খুবই স্বাভাবিক যে 10 বছর পর এখন তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা হয়তো চেঞ্জ হয়েছে, আগের তুলনায় খারাপ হইতে পারে, আগের তুলনায় ভালো হইতে পারে। সো এটা যদি আপডেট করা না হয়, এই 10 বছর পরে যদি আমরা সেই 10 বছর আগে লিস্ট দিয়ে কাজ করি, তখন কিন্তু এটা আপডেটেড হবে না। তখন দেখা যাবে স্যাম্পলিং ফ্রেমের এই সমস্যাটার কারণে আমাদের সিলেকশনটা ভুলভাল হচ্ছে, যে আমরা চাচ্ছি গরিব মানুষদের নিয়ে কাজ করতে, বাট আমাদের স্যাম্পলিং ফ্রেমটা আউটডেটেড হওয়ার কারণে আমরা হয়তো এই গরিব মানুষের লিস্টের মধ্যে কিছু বড়লোক মানুষ পেয়ে যাচ্ছি, যারা হয়তো 10 বছর আগে গরিব ছিল বাট এখন তারা বড়লোক হয়ে গেছে। ওকে, সো স্যাম্পলিং টেকনিকের মাঝে আমাদের এইমাত্র যেটা বললাম যে দুই ধরনের প্রবাবিলিটি টেকনিক আছে, একটা হচ্ছে স্যাম্পলিং টেকনিক আছে, একটা হচ্ছে প্রবাবিলিটি টেকনিক, একটা হচ্ছে নন প্রবাবিলিটি টেকনিক। সো এই প্রবাবিলিটি টেকনিকগুলো আরও কয়েকটা ধাপ আছে, কয়েকটা টাইপ আছে। একটা হচ্ছে সবচেয়ে পপুলার যেটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল এবং থিওরিটিক্যালি সব কিছু দিক দিয়ে এটা মোটামুটি সিম্পল এবং ইজিয়ার টু অ্যাপ্লাই। তারপর আছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, দেন ক্লাস্টার স্যাম্পলিং, দেন সিস্টেমেটিক স্যাম্পলিং। সো সিস্টেমেটিক স্যাম্পলিংকে আসলে অনেকটা মিক্সড বলা যায়, যে এখানে আসলে স্যাম্পলিং প্রবাবিলিটি স্যাম্পলিংটা খুবই হালকাভাবে ইউজ হয়। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, জাজমেন্ট স্যাম্পলিং এবং স্নোবল স্যাম্পলিং। এটা ছাড়াও আরও কয়েকটা আছে, বাট এগুলোই মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। সো আমরা প্রথমেই দেখব সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। একটু আগে বললাম যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে আমাদের যে স্যাম্পলিং ফ্রেমটা আছে, সেই স্যাম্পলিং ফ্রেমের মধ্যে প্রত্যেকটা অবজারভেশন সিলেক্ট হওয়ার চান্স সমান। সো এটা অনেকটা লটারিকে হচ্ছে আমরা এটা তারা এক্সপ্লেন করতে পারি। সো যদি আমরা একটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট করি, সো উইদাউট রিপ্লেসমেন্ট মানে হচ্ছে এইখান থেকে যদি কোনো একটা অবজারভেশন সিলেক্ট হয়, সেটা আর কখনোই সিলেক্ট হবে না।
সো এভাবে চিন্তা করেন যে একটা বক্স ছিল, সেই বক্স থেকে আমরা বলটা তুলতেছি, তুলে সেটা অন্য কোনো জায়গায় রেখে দিচ্ছি, সেই বক্সে আবার রিপ্লেস করে দিচ্ছি না। সো সেই জন্য এটাকে বলতেছি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট। সো এখানে আমাদের 20টা বল আছে, 20টা বল থেকে যে কোনো একটা বল সিলেক্ট করার প্রবাবিলিটি এই মুহূর্তে হচ্ছে 1 in 20, সো 1/20 এভাবে বলা যায়। তাহলে যদি একটা সিলেক্ট করি, আমাদের হাতে এখন বল আছে 19টা। সো সেকেন্ড যে বলটা আমি সিলেক্ট করতে যাব, সেই সেকেন্ড বলটা প্রত্যেকটার মধ্যে ধরেন এই 1 সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি কত, 1/19, কারণ একটা বল অলরেডি চলে গেছে। সো এইটার সম্ভাবনা হচ্ছে 1/19, এই বলটা হওয়ার সম্ভাবনা 1/19, এইটা হওয়ার সম্ভাবনা 1/19। সো এখন সেকেন্ড রতে আমাদের প্রত্যেকটা বল ওঠার সম্ভাবনা সেম। সো সেকেন্ড বলটা আসলো, সো এটা গেল এখান থেকে 16। এখন আমাদের হাতে বল আছে 18টা, কারণ দুইটা বল অলরেডি সরে গেছে। সো 18টা বল থেকেও সিমিলার ওয়েতে প্রত্যেকটা বল উঠার চান্স সমান। সো এটা এখানে বলা হচ্ছে যে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট চান্স অফ বিইং সিলেক্টেড। সো সিমিলারলি আরেকটা গেল, এইভাবে হচ্ছে একটা একটা করে বল পিক হবে, এবং আমাদের এটাই হচ্ছে একটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের স্যাম্পল। সেই প্রসিডিউরে আমরা এই স্যাম্পলটা পেলাম 20টা অবজারভেশন থেকে। সো এটা লটারির লটারির একটা কমন ওয়ে। এবার দেখবো হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। তো সিস্টেমেটিক স্যাম্পলিংটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিংয়ের একটা ভেরিয়েন্ট। সেখানে কি করি, সিলেক্ট এভরি ক্যাথ ইন্ডিভিজুয়াল ফ্রম এ লিস্ট আফটার এ র্যান্ডম স্টার্টিং পয়েন্ট। সো এটা একটা দেখার বিষয়। ধরেন এই হচ্ছে আমাদের সেই স্যাম্পলিং ফ্রেম যেখান থেকে আমরা স্যাম্পলিংটা করব। সো আমি এখান থেকে অ্যাকচুয়ালি যদি ধরেন সিলেক্ট লেটস সে আমার টার্গেট হচ্ছে 8টা বল সিলেক্ট করা, তাহলে 8টা বল সিলেক্ট করতে গেলে এই 24টা বলকে আমরা 8 দিয়ে ডিভাইড করে দেব। দেন যেই নাম্বারটা পাচ্ছি সেই নাম্বার অনুসারে ধরুন 1 2 3 এই তিনটার মধ্যে থেকে আমরা লটারি করব। সো র্যান্ডমলি এই তিনটা থেকে যে কোনো একটা সিলেক্ট করব। সো লেটস সে আমরা এইভাবে সিলেকশনটা করলাম, তাহলে প্রথম তিনটা থেকে আমার সিলেক্ট হইলো 3। সো 3 সিলেক্ট হয়ে গেলো। দেন আমাদের কাজ আর কোনো সিলেকশন হবে না, আর কোনো র্যান্ডমলি সিলেকশন হবে না। এখন আমরা জাস্ট পরের 3 নাম্বারটা সিলেক্ট করতে থাকবো। সো যখন এই তিনটা থেকে এইটা সিলেক্ট হয়ে গেলো, তারপরে আমরা 1 2 3 থার্ড নাম্বারটা সিলেক্ট করব। দেন 1 2 3 এটা সিলেক্ট করলাম, 1 2 3 আবার 1 2 3। সো এইভাবে এই যে এই কালারিংগুলো তাহলে সিলেক্ট হলো। তো টোটাল আমাদের হাতে এখন 1 2 3 4 5 6 7 8 এই 8টা বল সিলেক্ট হয়ে গেল। সো এইটা হলো অ্যাকচুয়ালি সিস্টেমেটিক স্যাম্পলিংয়ের টেকনিকটা। সো এখানে র্যান্ডমলি সিলেকশন প্রথমবারেই হচ্ছে। সো এই তিনটার মধ্যেই সিলেকশনটা হচ্ছে, তারপর কিন্তু আর কোনো র্যান্ডম ড্র হচ্ছে না। সো পুরো কে কে সিলেক্ট হবে সেটা টোটালি ডিপেন্ড করতেছে প্রথম ড্রতে আমরা কাকে সিলেক্ট করতেছি, রাইট? সো এটা আসলে কোথায় ইউজ হয়? সো এটা মেইনলি ইউজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেসে, যেখানে দেখা যায় যে আমরা কোনো একটা লটে প্রোডাক্ট আসতেছে, সেই প্রোডাক্টগুলো হয়তো টেস্ট করা প্রয়োজন। সো সার্টেন ডিস্টেন্স পরপর ধরেন 3টা বক্স আসলো, 3টা বক্সের ক্ষেত্রে একটা বক্স আমি নিলাম, সেখান থেকে আবার থার্ড বক্সটা নিলাম, তারপর আবার থার্ড বক্সটা নিলাম। এভাবে হচ্ছে একটা একটা করে সবগুলা মোটামুটি একটা চেক করা হয়ে গেল, যে তখন আমরা দেখলাম যে কোথাও ফল্ট আছে কিনা, কী পরিমাণ ফল্ট আছে সেটা ইনফরমেশন আমরা সেখান থেকে দেখতে পারি। এটা আরেকটা জায়গায় ইউজ হতে পারে যে আমরা প্রিলিমিনারি কোনো রিপোর্ট যদি জেনারেট করতে চাই একটা বড় সার্ভের জন্য, তো সব ডেটা নিয়ে অ্যানালাইসিস না করে বরং অল্প কিছু ডেটা সেখান থেকে সিলেক্ট করলাম, করে একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়ে দিলাম, সেরকম কেসেও এই সিলেকশনটা করা যায়। এখন দেখবো হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এখানে কিছু টার্মিনোলজির ব্যাপার আছে, যেমন এটা বলা হচ্ছে দ্য পপুলেশন ইজ ডিভাইডেড ইনটু হোমোজেনাস সাবগ্রুপ, যেটাকে আমরা স্ট্রাটা বলে থাকি, অ্যান্ড a random sample is taken from each stratum. সো স্ট্রাটা হচ্ছে প্লুরাল ফর্ম, আর স্ট্রাটাম হচ্ছে এইটার সিঙ্গুলার ফর্ম। হ্যাঁ, সো স্ট্রাটাস না বলে এর কি স্ট্রাটাম বলা হচ্ছে সিঙ্গুলার হিসেবে। সো এখানে হোমোজেনাস সাবগ্রুপ বলতে কী বোঝানো হচ্ছে? এটা মানে হচ্ছে যে ধরলাম আমাদের যে বলগুলো ছিল, এই বলগুলোকে যদি কোনো কালারের বেসিসে আমরা গ্রুপিং করে ফেলি, তাহলে সেগুলো হচ্ছে একটা সাবগ্রুপ। সো এই টোটাল স্যাম্পলিং ফ্রেমকে আমরা কালারের বেসিসে আলাদা আলাদা সাবগ্রুপে ভাগ করে ফেললাম, তাহলে এই প্রত্যেকটা গ্রুপ হচ্ছে এক একটা স্ট্রাটাম, রাইট? সো এটা এমনও হতে পারে যে
তাদেরকে আমরা জেন্ডারের বেসিসে কোনো একটা পপুলেশনের মধ্যে থেকে মানুষের লিস্ট থেকে আমরা জেন্ডারের বেসিস আলাদা করতে পারি, বা আমাদের যদি অন্য কোনো কিছু দরকার হয় যেমন সোশিও ইকোনমিক স্ট্যাটাস, সেটার ভিত্তিতে আমরা আলাদা করতে পারি, এরকম ব্যাপারটা। তো এখান থেকে আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করতেছি। সো এটার সিলেকশন সিস্টেমটা হচ্ছে যে প্রত্যেকটা স্ট্র্যাটাম থেকে আমরা একটা সার্টেন নাম্বার অফ অবজারভেশন সিলেক্ট করব। সো আমাদের টোটাল টার্গেট যদি হয় 10টা স্যাম্পলিং ইউনিট সিলেক্ট করা, তাহলে এখানে আমাদের আছে কয়টা, 1 2 3 4 5টা স্ট্র্যাটাম আছে। সো আমাদের যদি সাইজ 10 স্যাম্পল প্রয়োজন হয়, তাহলে প্রত্যেকটা স্ট্র্যাটাম থেকে আমাদের 2টা করে অবজারভেশন সিলেক্ট করতে হবে। সো আমরা প্রথম স্ট্র্যাটামের দিকে যাই এবং সেখান থেকে র্যান্ডমলি 2টা সিলেক্ট করি, তাহলে 1 আর 3 আসলো। এবার সেকেন্ড স্ট্র্যাটামে যাই, সেখান থেকে র্যান্ডমলি 2টা সিলেক্ট করি। সিমিলার ওয়েতে বাকি সবগুলো স্ট্র্যাটাম থেকে আমরা সিমিলার সংখ্যক সিলেক্ট করলাম। তো এই যে দেখেন, আমরা প্রত্যেকটা স্ট্র্যাটাম থেকে যখন সিমিলার সাইজে সিলেক্ট করলাম, এটারও কিন্তু একটা ঘটনা আছে। আমরা এই সিমিলার সাইজ তখনই করব যখন আমাদের স্ট্র্যাটাগুলো সেম সাইজের হয়। যেমন এখানে আমাদের প্রত্যেকটা 4টা করে ছিল, সেই জন্য আমরা এখানেও সমান সংখ্যক নিছি। যদি দেখা যেত যে এখানে কোনো একটা স্ট্র্যাটামের সাইজ অনেক বড়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা প্রপোর্শনেটলি বাড়ানো লাগতো, রাইট? সেখানে যদি দেখা যেত যে এই গ্রিন কালারেরটা এখানে 4টা না হয়ে 8টা, সেক্ষেত্রে আমাদের এখানে 2টা সিলেক্ট না করে 4টা সিলেক্ট করা উচিত ছিল। সো এটা একটা প্রপোর্শনেট টু সাইজ, এই জিনিসটা সিলেকশনটা হওয়া উচিত। এবার আসি ক্লাস্টার স্যাম্পলিং। সো ক্লাস্টার স্যাম্পলিংয়ে আমাদের দ্য পপুলেশন ইজ ডিভাইডেড ইন্টু ক্লাস্টার্স। সো এইটা আসলে কিছুটা কনফিউজিং হয় প্রথম এই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের সাথে ক্লাস্টারটা একটু পেঁচা যায় শুরুর দিকে। কেন? কারণ হচ্ছে যে ক্লাস্টারটা আমরা ইন জেনারেল মনে করি যে সব সেম থাকবে, রাইট? বাট স্যাম্পলিংয়ের ক্ষেত্রে সেই টার্মটা একটু ডিফারেন্ট। এই টার্মটা হচ্ছে ক্লাস্টারের মধ্যে আসলে সবাইকে বিভিন্ন ধরনের হইতে হবে, এখানে ভ্যারিয়েবিলিটিটা বেশি থাকতে হবে। যেমন এই যে গ্রুপটা দেখা যাচ্ছে, সাবগ্রুপটা দেখা যাচ্ছে, এই সাবগ্রুপের মধ্যে কিন্তু সবাই আলাদা, রাইট? স্ট্র্যাটামে কি ছিল? স্ট্র্যাটামে কিন্তু সবগুলা সেম ছিল। সো ক্লাস্টারকে অনেকে মনে করে যে সব সেম হইতে হবে, বাট এইখানে কিন্তু সেই টার্মটা ডিফারেন্ট। যারা হচ্ছে ধরেন আনসুপারভাইজড মেশিন লার্নিংয়ের কাজ করছেন, তারা দেখছেন যে ক্লাস্টারিং একটা বিষয় ছিল। সো সেইখানে ক্লাস্টারটা হচ্ছে সব সেম থাকবে। বাট এখানে কিন্তু আমরা স্যাম্পলিং টেকনিকের মধ্যে আছি, এখানে ক্লাস্টার বলতে আমরা বোঝাচ্ছি যে সব ডিফারেন্ট, ঠিক আছে? সো এইটা একটু মাথায় রাখতে হবে। সো এখানে স্যাম্পলিং টেকনিকটা হচ্ছে এরকম যে আমাদের যে যতগুলো ক্লাস্টার আছে, সেই সবগুলো ক্লাস্টার থেকে সার্টেন কয়েকটা ক্লাস্টার আমরা টোটালি সিলেক্ট করে ফেলবো। সো তার মানে হচ্ছে যে আমরা এই যে একটা ক্লাস্টার, এই যে একটা ক্লাস্টার, এই ক্লাস্টারগুলো থেকে, এই 5টা থেকে যে কোনো 2টাকে টোটালি সিলেক্ট করে ফেললাম, ভেতরে যত অবজারভেশন আছে সবগুলোকে সহ। সো এটার একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যখন মাল্টি স্টেজ ক্লাস্টারিং করবে সেই জায়গায়, এবং এটা আমাদের দেশে হোক বা বিভিন্ন বড় বড় সার্ভেতে কিন্তু এটা খুব পপুলারভাবে ইউজ করা হয়। যেমন আমরা যদি মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিংয়ের কথা কল্পনা করি, যে এখানে আসলে কি হচ্ছে, এটা কিন্তু খুবই হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল, ঠিক আছে? সো এরকম সিনারিও হয়তো ইন রিয়ালিটি থাকে না, বাট এটা বোঝানোর জন্য সহজ, তাই এইভাবে বোঝাচ্ছি। সো লেটস সে একটা কান্ট্রিতে আমরা কোনো একটা সার্ভে করতে চাচ্ছি। এটা হতে পারে হাউস হোল্ড ইনকাম কীরকম আছে এখন 2025 সালে, আবার সেমভাবে আরেকবার সার্ভে করা হইলো সামনের বছর গিয়ে। সো এটা অনেকটা চিন্তা করা যায় যে আমরা একটা সার্ভে করতেছি কোনো একটা সার্টেন ইন্ডিকেটর কীরকমভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্য, বা কোনো একটা ক্রস সেকশনাল স্টাডিতেও আমরা এটা করতে পারি। তো এখন দেখেন, আমাদের এই কান্ট্রিতে অনেকগুলো ডিভিশন আছে। ধরলাম আমাদের 3টা ডিভিশন আছে, ডিভিশন 1 2 3, এবং প্রত্যেকটা ডিভিশনের আন্ডারে 3টা করে ডিস্ট্রিক্ট আছে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আন্ডারে 2টা করে থানা আছে, এবং প্রত্যেকটা থানার ভেতরে কিন্তু অনেকগুলো হাউস হোল্ড আছে, রাইট? অনেকগুলো বাসা বাড়ি আছে। সো এই মাল্টি স্টেজ ক্লাস্টারিংটা শুরু হয় একদম টপ থেকে। সো টপে আমাদের সিলেকশনটা হবে আমাদের 3টা ডিভিশন থেকে, রাইট? সো প্রথম স্টেজ আমাদের ডিভিশন সিলেকশন। সো র্যান্ডমলি সিলেক্ট 2 ডিভিশনস আউট অফ 3। সো আমি জাস্ট প্রথমে ডিফাইন করে নিলাম যে আমরা আসলে 2টা নিয়ে কাজ করব। সো 2টা নিচ্ছি। যদিও এরকম কখনো হবে না, ইন জেনারেল দেখা যাবে যে আমরা হয়তো ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করতেছি, বাট
কারণ এখানে যখন আমরা ডিভিশনকে বাদ দিয়ে দিচ্ছি তার মানে হচ্ছে ওই ডিভিশন থেকে কোনো ইনফরমেশনই আমরা পাচ্ছি না। সো এইটা আসলে করা হয় না ইন জেনারেল, বাট এটা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল। ওকে, সো এখন আমরা দুইটা ডিভিশন নিলাম প্রথম স্টেজে। সেকেন্ড স্টেজে আমরা প্রত্যেকটা ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। সো সেকেন্ড স্টেজ আমরা র্যান্ডমলি দুইটা করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতেছি এই সিলেক্টেড ডিভিশনগুলো থেকে। এবং থার্ড স্টেজে হচ্ছে আমরা থানা সিলেক্ট করতেছি এই সিলেক্টেড ডিস্ট্রিক্টগুলো থেকে। সো আমাদের এই যে কালার যেগুলো হয়ে আছে এগুলো হচ্ছে সিলেক্টেড, রাইট? সো থানা 2, এখান থেকে থানা 1, এখান থেকে থানা 1, এখান থেকে থানা 1, এগুলো সিলেক্ট হইলো। এবং ফোর্থ স্টেজে আমরা প্রত্যেকটা থানা থেকে, আমরা জানি যে সেই থানাতে হয়তো 100টা করে হাউস হোল্ড আছে প্রত্যেকটা থানাতে, আমরা এখন সেই প্রত্যেকটা থানাতে গিয়ে 100টা হাউস হোল্ডের লিস্ট নিয়ে আসব। সো আমাদের কাজটা একদম 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 ফাইনাল লেভেলে চলে গেল। কারণ আমরা যেহেতু র্যান্ডম স্যাম্পলিং করতেছি, শুরুতে বলে নিয়েছিলাম যে আমাদের কিন্তু একটা স্যাম্পলিং ফ্রেম দরকার, রাইট? এখন দেখেন আমরা যখন প্রথমেই এভাবে ভাগ করে একদম থানা লেভেলে চলে গিয়ে তারপর সেই লিস্টটা তৈরি করতেছি, আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আমরা যদি সিলেকশনটা আগে না করতাম তখন আমাদের কি করা লাগতো, প্রত্যেকটা থানায় গিয়ে গিয়ে প্রত্যেকটা হাউস হোল্ডের একটা লিস্ট আগে তৈরি করা লাগতো যে এই থানাতে 100টা হাউস হোল্ড আছে, সেই 100টা হাউস হোল্ড থেকে আমরা এইগুলাকে সিলেক্ট করবো কিনা সেই লিস্টে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা থানায় গিয়ে করা লাগতো। বাট মাল্টি স্টেজ ক্লাস্টারিংয়ের কারণে সেই কাজটা এখন একদম থানা লেভেলে গিয়ে সিলেক্ট করার পর করা লাগতেছে। সো এখন আমাদেরকে জাস্ট 4টা থানায় গিয়ে সেই প্রত্যেকটা থানায় যে 100টা হাউস হোল্ড আছে সেই লিস্ট নিয়ে আসলেই কাজ শেষ। সো সেই 100টা হাউস হোল্ড থেকে আমরা জাস্ট র্যান্ডম সিলেকশন করব 25টাকে। সো লিস্টে কেন দরকার? কারণ হচ্ছে আমাদের ওই যে লটারির মতো ড্র করতে হবে, রাইট? সো সেই সিলেকশনটা আমরা তো না জেনে করতে পারবো না, আমাদের একটা আইডি দরকার যে আমরা এই হাউস হোল্ডগুলোতে যাব ডেটা কালেক্ট করার জন্য। সো সেই আইডিটা অ্যাসাইন করার জন্যই আমাদের আসলে এই থানা লেভেল পর্যন্ত সিলেক্ট করে দেন সেই লিস্টটা নিয়ে আসা লাগছে। সো এই হচ্ছে মাল্টি স্টেজ ক্লাস্টারিংয়ের সুবিধা। সো আমাদের একটা ফুল স্যাম্পলিং ফ্রেম যখন থাকে না এবং স্যাম্পলিং ফ্রেমটা তৈরি করা যখন কঠিন, তখন আমরা এই মাল্টি স্টেজ ক্লাস্টারিংয়ের মাধ্যমে একদম ফাইনাল স্টেজে গিয়ে সেই স্টেজের লিস্টটা এনে সেখান থেকে র্যান্ডম স্যাম্পলিংটা করতে পারি। তাতে করে সময়, অর্থ সব কিছুই বেঁচে যায় এবং আমাদের রেজাল্টও কিন্তু স্ট্যাটিস্টিক্যালি বেশ ভ্যালিড একটা জায়গায় থাকে। এটা ছিল মাল্টি স্টেজ ক্লাস্টারিং স্যাম্পলিং এবং এটার মাধ্যমে আসলে আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে টেকনিকগুলো আছে সেগুলো শেষ হলো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং। এটা একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং যার আসলে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকগুলোর মতো এত স্ট্রং না। সো এখন সামনে যতগুলো দেখবো সবগুলো আসলে সেই ধরনের। সো কনভিনিয়েন্স স্যাম্পলিং টেকনিক কি? যে আমরা আসলে ডেটা কালেক্ট করতে যাই সেই সব ইন্ডিভিজুয়ালদের থেকে যাদের থেকে ডেটা নেওয়া সহজ বা সহজেই পার্টিসিপেট করে। যেমন এটা আসলে বেশি দেখা যায়, যেমন হতে পারে যে সোশ্যাল মিডিয়াতে একটা সার্ভে ফর্ম দিয়ে দিল এবং বলল যে আমার এই রিসার্চের জন্য কিছু ডেটা প্রয়োজন, আপনারা আমাদের ডেটা দেন। সো এটা আসলে কিন্তু টোটালি ডিপেন্ড করতেছে যে যাদের কাছে ফর্মটা গেল তারা আসলে এখানে পার্টিসিপেট করতে রাজি কিনা এবং তারা নিজের ইচ্ছাতেই পার্টিসিপেট করে। সো এখানে কিন্তু আমরা তাদেরকে সিলেক্ট করি নেই সার্ভের জন্য, বরং তারাই সব প্রণোদিত হয়ে সেই আমাদের ডেটা দিচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে সার্ভে ইন শপিং মলস। এখন অনেক সময় দেখবেন যে শপিং মলে গেলে বাইরে দাঁড়িয়ে থাকে ডেটা নেওয়ার জন্য, জিজ্ঞেস করে যে ভাই আপনার 5 মিনিট সময় হবে কিনা। সো ওইখানে যে ডেটাগুলো নিচ্ছে সেই বিষয়গুলো হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং। সো যার কাছ থেকে নেয় ইজি তার কাছ থেকেই নেয়, যার কাছ থেকে নেয় ইজি না তার কাছ থেকে নেবে না, ব্যাপারটা অনেকটা এরকম। এখন এটার অসুবিধা হচ্ছে যে আমাদের রিসার্চের যে গোল, সেই গোলটা যদি এই মানুষদের দিয়ে মানে ফুলফিল না হয় সেক্ষেত্রে কিন্তু এই ডেটা কালেকশনের কোনো মিনিং নাই, রাইট? যেমন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কোনো একজন মানুষ তার পার্সোনাল প্রোফাইলে একটা লিঙ্ক শেয়ার করে দিল, এখন সে যে ডেটা পাবে সেই ডেটাটা শুধুমাত্র সেই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করতেছে যারা ফেসবুক চালায়, যাদের অঢেল সময় আছে বা যারা হচ্ছে স্বপ্রণোদিত হয়ে দিতে আগ্রহী, যারা একটু সচেতন ডেটা দেয়া নিয়ে। সো এটা কিন্তু খুবই বায়াসড একটা রেজাল্ট দিতে পারে। সো এটা নিয়ে খুবই সাবধান থাকতে হবে। তারপর হচ্ছে স্নোবল স্যাম্পলিং। সো এই ধরনের স্যাম্পলিংটা কিছু কিছু জায়গায় বেশ ভ্যালিড। যেমন আমরা যদি ড্রাগ এডিকশন নিয়ে কাজ করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে যারা ড্রাগ নেয়, রাইট, তাদের থেকে আমাদের ডেটা নেওয়া দরকার। এখন কারা কারা ড্রাগ নেয় সেটা তো আর একজন নর্মাল পিপল নাও জানতে পারে, বাট সে যখন একজন ড্রাগ অ্যাডিক্টেড মানুষের কাছে যাচ্ছে সে হয়তো আরও খোঁজ দিতে পারে যে দেখেন আমি জানি আমার ওই বন্ধু খায়
বা আমার পরিচিত সে খায় বা সে নেয়, এইভাবে আমরা কিন্তু সেই ধরনের খুবই আন্ডার রিপ্রেজেন্টেটিভ কিছু পপুলেশনের কাছে যেতে পারি যাদের কাছে কিনা ইজিলি যাওয়া পসিবল না। হতে পারে গ্যাং মেম্বার্স, রাইট। আর যেমন হচ্ছে আরও কিছু স্টাডি ইন্ডিভিজুয়াল হিডেন পপুলেশন লাইক হোমলেস ইন্ডিভিজুয়ালস, রেয়ার ডিজিজ পেশেন্টস, ফর এক্সাম্পল এইডস, আর এরকম ব্যাপার স্যাপার। এটা ছিল স্নোবল স্যাম্পলিং। সো কেন এটাকে স্নোবল বলা হচ্ছে, যে অনেকটা যখন আমি একজনকে নিব, ধরেন পাহাড় থেকে যখন স্নোবল ফালানো হয় আস্তে আস্তে যত নিচে নামে তত আশেপাশে স্নোগুলোকে নিয়ে নামে, রাইট। সো এইটা ডাটা কালেকশনটা সেরকম, যখন আমি একজনকে পাবো সে একটা চেইনের মতো আরও কয়েকজনের কাছে নিয়ে যাবে, এই জন্য এটা স্নোবল স্যাম্পলিং বলা হচ্ছে। এখন দেখবো হচ্ছে পারপোসিভ অর জাজমেন্টাল স্যাম্পলিং। সো জাজমেন্টাল স্যাম্পলিং হচ্ছে যে রিসার্চার বা সার্ভেয়ার সে রিসার্চের গোলটা দেখে, যে রিসার্চের উদ্দেশ্যটা হচ্ছে এইটা, সো এই উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য আমার স্পেসিফিক কার কাছ থেকে ডেটা নিতে হবে, সো সেটা হচ্ছে সে তার ডোমেন নলেজ দিয়ে বা কমন সেন্স দিয়ে ডিসাইড করে, দেন হচ্ছে সেইখান থেকে গিয়ে ডাটা কালেক্ট করে। সো এটা এমন না যে সে কোনো র্যান্ডমলি অ্যাসাইন করে নিচ্ছে বা আন্দাজি ডেটা নিচ্ছে, সে জানে যে তার কাছ থেকে নিলে হয়তো আমার এই রিসার্চের গোলটা ঠিকভাবে ফুলফিল হবে। সো এখানে যেমন একটা এক্সাম্পল আছে যে চুজিং স্কুলস ইন স্পেসিফিক নেইবারহুডস ফর অ্যান এডুকেশন সার্ভে। এখন মনে করেন কোনো একটা এলাকাতে 10টা স্কুল আছে, 10টা স্কুলের মাঝে 3টা স্কুল খুবই পরিচিত, তাদের মানে হচ্ছে তাদের বিভিন্ন লেভেলের স্টুডেন্টস, তারপর বিভিন্ন সোশ্যাল ইকোনমিক গ্রুপের গার্জিয়ান, সব কিছুকে সেই স্কুলগুলো কম্বাইন করে, এটা হচ্ছে সেই এলাকায় নোন। সো সে হয়তো ডেটা কালেক্ট করার জন্য বিভিন্ন কারণে সেই 3টা স্কুলেই যেতে পারে, কারণ সে জানে যে সেই 3টা স্কুলে গেলেই সে ভালো ডেটা পাবে। জিনিসটা হচ্ছে এরকম। এখন ধরেন এটা যদি র্যান্ডমলি অ্যাসাইন করতো, সেক্ষেত্রে দেখা যেত যে এমন কোনো স্কুল আসলো যে স্কুলটা খুবই নিশ একটা মানে মানুষকে বা লোকালিটিতে রিপ্রেজেন্ট করে, রাইট। হতে পারে সেই 3টা স্কুলই ইংলিশ মিডিয়াম স্কুল। সো এই ধরনের ইস্যু যেন না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক রিসার্চার বা অনেক ডেটা সায়েন্টিস্ট হচ্ছে তাদের কাজের জন্য এই জাজমেন্ট ইউজ করে যে আসলে কার থেকে ডেটা নেওয়া উচিত। এবং তারপর হচ্ছে কোটা স্যাম্পলিং। এটা বিভিন্ন মার্কেট রিসার্চ হোক বা স্পেসিফিক কোনো একটা স্টাডি হোক, যেখানে আমাদের সব কিছু সার্টেন কোটা মেনটেন করতে হবে বা ফুলফিল করতে হবে, সেই ধরনের ক্ষেত্রে এই জিনিসটা ইউজফুল। কোটা কেন বলা হচ্ছে, যেমন আমাদের সার্ভেতে হয়তো টার্গেট দিয়ে দিতে পারে যে আমাদেরকে 50% উইমেন এবং 50% মেনকে অবশ্যই ইনক্লুড করতে হবে, সো এটা একটা কোটা। সাথে আরও বলতে পারে যে এর মধ্যে 20% পার্টিসিপেন্টকে অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হইতে হবে, এবং সেই 20%-এর মাঝে 50% উইমেন এবং 50% মেন থাকতে হবে। সো এই যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে, এই ক্রাইটেরিয়াগুলোই হচ্ছে কোটা স্যাম্পলিংয়ের মেইন বিষয়। সো তারা যখন সার্ভেয়ার বা রিসার্চার ডেটা কালেক্ট করতে যায়, তারা হচ্ছে এই কোটাটা ফুলফিল করার টার্গেট নিয়েই ডেটা কালেক্ট করে। সো এরাও কিন্তু কোনো র্যান্ডমলি অ্যাসাইন করে না। যখন দেখবে যে সে 20% 18 থেকে 25-এর মাঝে ডেটা কালেকশন শেষ হয়ে গেছে, সে কিন্তু আর এই 18 থেকে 25 বছর বয়স্ক মানুষদের থেকে ডেটা নিবে না। সো এটা কিন্তু শেষ, এই কোটা ফিল আপ হয়ে গেছে, এদের থেকে আর সে ডেটা নিবে না। সো এটাই ছিল কোটা স্যাম্পলিংয়ের বিষয়। সো এটাই ছিল আসলে স্যাম্পলিং নিয়ে টোটাল কথাবার্তা। সামনের ভিডিওতে আমরা কথা বলবো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নিয়ে। সে পর্যন্ত ভালোই থাকুন, ধন্যবাদ।